নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি হলুদ গাঁদার বনের পরবর্তী পর্ব নিয়ে। তিলাই দিঘি পুরো একটা পাক দিলে পাক্কা 1 মাইল। পূর্ণেন্দু হিসেবটা জানে, কিন্তু এই পথটুকু কিছুতেই 2.5 মিনিটের কমে ঘুরে আসতে পারছে না সে। আরও গতি বাড়াতে হবে, আরও 2.5 মিনিটটাকে 2 মিনিটে নামাতে হবে। হবেই। বড় পিপুল গাছটার পাশে এসে পূর্ণেন্দু সাইকেলটা আরেকবার ভালো করে পরখ করে নিল। চাকার পাম্প ঠিকই আছে, কিন্তু এ তো আর রেসিং সাইকেল নয় যে পেশাদারি নিপুণতায় সাঁয় সাঁয় ছুটবে। এ হলো গিয়ে অফিস কাছারি করা কেরানি সাইকেল। বাবার রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে এর মধ্যেও কেমন নিরাসক্ত ভাব এসে গেছে। প্যাডেলে চাপ মেরে যতই হাঁটু অবশ করে ফেলো, চাকা দুটো নিজের খেয়ালেই ঘুরবে। সাইকেলটাও এখন বোধ হয় ঘরে বসে পেনশন খেতে চায়। উপায় নেই, এই সাইকেল নিয়েই পূর্ণেন্দুকে লড়ে যেতে হবে। চাইলেই বা রেসিং সাইকেল সে এখন পাবে কোথায়? অন্তত ঝালুয়ায় তো পাবে না। 50 মাইলের রেসে গোটা ঝালুয়া থেকে পূর্ণেন্দু ছাড়া আর কেই বা নাম দেয়? মিলিটারি চেহারার এক বুড়ো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বুড়োটাকে চেনে পূর্ণেন্দু। মনোময় সরকার না সরখেল কি যেন নাম। খুব বেশি দিন আসেনি ঝালুয়ায়। কালী পুজোয় চাঁদা চাইতে গেলে এক কথায় মোটা চাঁদা দিয়ে দেয়। কথাও বলে হেসে হেসে, কিন্তু প্যান্ডেল মারায় না। একটু যেন খিটকেল ধরনের। রোজ ভোরে পূর্ণেন্দু যখন সাইকেলে চক্কর দেয়, কেমন কটকট করে তাকিয়ে থাকে লোকটা। পূর্ণেন্দুকে পার হতে গিয়েও দাঁড়িয়ে গেল বুড়ো। কি হে, তুমি থেমে পড়লে যে? পূর্ণেন্দু সাইকেল স্ট্যান্ডে দাঁড় করিয়ে পিছনের চাকার স্পোকে চাপ দিচ্ছিল। বনবন ঘুরছিল চাকাটা। ডাক শুনে তাকালো। আপনি আমাকে বলছেন? হ্যাঁ, তুমি ছাড়া এখানে আর আছে কে? হঠাৎ থামলে যে আজ? কৈফিয়ত চায় নাকি? বাড়িতে কৈফিয়ত, রাস্তাঘাটে কৈফিয়ত, বন্ধুবান্ধবদের কাছে কৈফিয়ত, টিউশনি বাড়িতে কৈফিয়ত, শেষে এখন এই বুড়োকেও কৈফিয়ত দিতে হবে? যথেষ্ট বিরক্ত হলেও রাগটা দেখালো না পূর্ণেন্দু। ঝালুয়ার ভোরে তিলাই দিঘির পাড়ে দাঁড়িয়ে হঠাৎ রেগে ওঠা মানায় না। মুখে হাসি ফুটিয়ে বলল, সাইকেলটা একটু টেস্ট করছিলাম। কেন বলুন তো? তোমার দৌড়ের সঙ্গে আমার হাঁটার একটা সম্পর্ক আছে যে। তোমার 8 পাক ঘোরা হলে আমার মর্নিং ওয়াক শেষ হয়। তুমি হঠাৎ দাঁড়িয়ে গেলে আমাকে বেশি হাঁটতে হবে না? পূর্ণেন্দু হেসে ফেলল। সরি, আমি দাঁড়িয়ে পড়লে অন্যের অসুবিধে হয় জানা ছিল না। এবার থেকে মনে রাখবো। হ্যাঁ, মনে রেখো। আর শোনো, চক্কর মারতে মারতে হঠাৎ থেমে গেলে দমে ঘাটতি পড়ে। নতুন করে মাসেলগুলো বুস্ট আপ করতে অনেক সময় লেগে যায়। এমনিতেই তোমার পায়ের মাসেল তেমন পাওয়ারফুল নয়। দমে টান পড়লে তো এবার ফিট পজিশনটাও জুটবে না। পূর্ণেন্দু অবাক। আপনি আমার গতবারের রেস দেখেছেন? ঘাড় দুলিয়ে হাসছে বুড়ো। বাহ, তুমি ঝালুয়াকে রিপ্রেজেন্ট করছো, দেখবো না? তোমার আরেকটা ডিফেক্ট আছে। চালানোর সময় বডিটাকে অত বেন্ড কেন করো? লং ডিস্টেন্সে ওতে কোমরের স্ট্রেন পড়ে। বডিটাকে খানিকটা আর্চ করো, ধনুভূত হয়ে যাও। হাতের প্রেশারটা এমনভাবে হ্যান্ডেলে রাখো যাতে অটোমেটিক্যালি তোমার পা আরও জোরে ঘুরতে চায়। ফাঁকতালে বুড়ো দিব্যি উপদেশ দিয়ে যাচ্ছে। পূর্ণেন্দু প্রশ্ন করল, আপনিও সাইক্লিং করতেন নাকি? পূর্বাশ্রমের কথা নিয়ে আমি আলোচনা করি না। যা বললাম শোনো। দেওয়ালির দিন উপকার পাবে। ঘাড় গোজ করে ভিক্টরি স্ট্যান্ডে অন্যদের হাসি দেখতে হবে না। বুড়ো আবার হাঁটা শুরু করেছে। কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে বুড়োকে দেখল পূর্ণেন্দু। ঠিক উপদেশ নয়, আরও কিছু যেন আছে বুড়োর কথায়।
অনেকটা যেন পূর্ণেন্দুর নিজেরই অন্তরের কথা বলে গেল বুড়ো। পূর্ণেন্দু সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিল। রডের সমান্তরাল বডিটাকে ঝুঁকিয়েও কী ভেবে খানিকটা সোজা হয়ে নিল। শরীরের ভর ছাড়ার চেষ্টা করলো হ্যান্ডেলে। সত্যিই তো পায়ের চাপ অনেকটা কমে গেল যেন। সাইকেলও ছুটছে বাঁই বাঁই। এক পাক পূর্ণ করেও পূর্ণেন্দু ঘড়ি দেখল। পুরো 8 সেকেন্ড টাইম কমে গেছে। চোখে দেখেও পূর্ণেন্দুর ঠিক বিশ্বাস হচ্ছিল না। এতদিন ধরে প্র্যাকটিস করছে সে, 10 সেকেন্ড টাইম কমাতে 1 মাস লেগে যায়, আর আজ হঠাৎ বুড়োর একটা কথাতেই একেবারে 8 সেকেন্ড। ধুস, বিশ্রাম নেওয়ার জন্য তো শক্তি একটু বেশি সঞ্চয় হয়ে থাকতে পারে। দ্বিতীয় পাক ঘুরে পূর্ণেন্দু আরও অবাক হলো। আরও 3 সেকেন্ড কমেছে। এ কি ভুজবাজি নাকি? তৃতীয় পাক ঘুরল পূর্ণেন্দু, চতুর্থ পাক, পঞ্চম পাক। না, সময় আর কমানো যাচ্ছে না। তবে শরীরটা অন্যান্য দিনের চেয়ে অনেক ঝরঝরে লাগছে আজ। সমস্ত পাক দেওয়ার সময় বুড়োটাকে ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজল পূর্ণেন্দু। নেই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চলে গেছে। কুছ পরোয়া নেই, কাল তো আবার আসবেই। তিলা দিঘির জল থেকে একটা ভাপ উঠছে। দিঘির বুকে হালকা কুয়াশা কুয়াশা ভাব। এখানে কাপড় চোপড় কাচা হয় না। ঝালুয়ার লোকজন শুধু স্নান করতে আসে এই জলে। জলটিও ভারী টলটলে। নরম এক সবজে আভা লেপ্টে থাকে গায়ে। চারপাশ ঘিরে ঝালুয়ার যত অফিস, সরকারি অফিস, বেসরকারি অফিস, থানা, ব্যাংক। ভোরে এখন ঘুমোচ্ছে বাড়িগুলো। আরও কয়েক ঘন্টা পরে প্রাণচঞ্চল হয়ে উঠবে পাড়াটা। 20 পাকের পর থেকে একটু একটু করে ক্লান্ত হচ্ছিল পূর্ণেন্দু, হাঁটুতে নয়, ফুসফুসে। কিন্তু এখন থামা যাবে না। 25 পাক তার আজকের শিডিউল। প্রত্যেক দিনই একটা করে পাক বাড়াচ্ছে সে। এমনভাবে চার্ট তৈরি করেছে যাতে কালী পুজোর 5-7 দিন আগে টানা 50 পাকে রপ্ত হয়ে যায় শরীর। তারপর একদিন বিশ্রাম, একদিন 50 পাক, একদিন বিশ্রাম, একদিন 50 পাক। ব্যাস, মহড়া শেষ। পূর্ণেন্দু প্রস্তুত। ফেরার পথে আশেপাশের অফিসগুলোর দিকে একেবারে হিংস্র চোখে তাকিয়ে নিল পূর্ণেন্দু। এইসব অফিসের একটাতেও ঠাঁই হয়নি তার। বিএ পাশ করার পর প্রতিটি দরজায় ঘুরে ঘুরে জুতোর সুক্তলা ক্ষয়ে গেছে। একটা চাকরি জোটেনি। এদের উপর প্রতিশোধ নিতেই এবারকার রেসটা জিততেই হবে পূর্ণেন্দুকে। ফার্স্ট প্রাইজটা পেলে জীবনের গতিপথ বদলে যায় পূর্ণেন্দুর। ফার্স্ট প্রাইজটা কম নয়, অনেক টাকা, 10,000। ওই টাকায় পূর্ণেন্দু লটারির দোকান দেবে একটা। ঝালুয়ায় লটারি ব্যবসায় এখন খুব রমরমা। ফেলে ছড়িয়ে হাতে 1,500-2,000 টাকা থাকবে প্রতি মাসে। শুধুমাত্র গোটাকত টিউশনির টাকায় আর টানতে পারছে না পূর্ণেন্দু। বেলা বেড়েছে। পূর্ণেন্দু বাড়ি ফিরে সাইকেলটা রাখলো বারান্দায়। আর চোখে দেখে নিল বাবা বারান্দায় বসে খবরের কাগজ পড়ছে। রোজকার মতোই কাগজ থেকে মুখ সরিয়ে পূর্ণেন্দুকে দেখে নিল একবার। কি, বাবুর কসরত শেষ হলো? পূর্ণেন্দু সংক্ষিপ্ত উত্তর দিল, হলো। আমার কথাটা মনে আছে? কি কথা? বাহ, ভুলে মেরে দিয়েছ। কোথায় যে মন থাকে। তোমাকে একবার সান্যাল বাবুর সঙ্গে দেখা করতে বলেছিলাম না? আমার অত সময় হবে না। দুপুরে টিউটোরিয়াল হোমে ক্লাস নিতে হবে। তা সময় হবে কেন? টিউশনিতে গেঁথে গেলে আর কি চাকরির চিন্তা মাথায় থাকে? সান্যালবাবুর কাছে গেলেই চাকরিটা হবে? গিয়ে দেখতে দোষ কি? পূর্ণেন্দুর কথা বাড়াতে ইচ্ছে করল না। চাকরির চেষ্টায় তার ঘেন্না ধরে গেছে। কিন্তু কথা বাবাকে বলা মানে কুরুক্ষেত্র আহ্বান করা। বাবা দুটো চিমটি কাটবে, সেও দুটো পটকা ছুটবে। ঘরের ভেতর থেকে ভাই বোনেরা খিকখিক হাসবে। মা সিটিয়ে থাকবে রান্নাঘরে। এই তো এখন এবারের দৈনন্দিন চিত্র। পেটে আগুন জ্বলছে। এখন এসব কি ভালো লাগে? চটপট কুয়ো থেকে জল তুলে স্নান সেরে নিল পূর্ণেন্দু। মা আজ তার জন্য
জলখাবারে একটা ডিম সেদ্ধ রেখেছে, গোটা ছয়েক আটা, রুটি, আলুর তরকারি আর ডিমটা খেয়ে পূর্ণেন্দু বেরিয়ে পড়ল রাস্তায়। বাদামতলার দিকে এগোচ্ছিল পূর্ণেন্দু। বাদামতলা ঝালুয়ার একেবারে পশ্চিম প্রান্তে। বাজার হাসপাতাল পেরিয়ে আরও খানিকটা যেতে হয়। ক্লাস 7-এর একটা ছাত্র আছে বাদামতলায়। তাকে দিয়ে শুরু হয় পূর্ণেন্দুর টিউশনির দিন। বড় রাস্তায় এসে হঠাৎ ওপারের চোখ আটকে গেল পূর্ণেন্দুর। রুমঝুমের মা না? হাতে একটা ভারী ব্যাগ নিয়ে মাথা নিচু করে হাঁটছে কবিতা, থেমে থেমে। দেখেই বোঝা যাচ্ছে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। পূর্ণেন্দু দ্রুত রাস্তা পার হলো। আপনি বাজারে এসেছিলেন আজ? কবিতা চমকে তাকালো। ও মাস্টারমশাই, হ্যাঁ, মানে আপনাকে দেখতে পেলাম। পূর্ণেন্দু সামান্য তোতলালো। আমি তো এদিকেই থাকি, শিব মন্দিরের পাশের গলিতে। জানি। কবিতা একটু হাসলো। বকুলের শরীরটা ভালো নেই, আমাকেই বাজারে আসতে হলো। দিন, থলিটা আমার হাতে দিন। না না, ঠিক আছে, আমি পারছি, দিন না, আমি তো ওইদিকেই যাচ্ছি, এগিয়ে দিই একটু। কবিতার হাত থেকে ব্যাগটা প্রায় কেড়েই নিল পূর্ণেন্দু। পাশাপাশি হাঁটছে দুজনে, কথা বলছে টুকটাক। কবিতা জিজ্ঞেস করলো, আপনার ছাত্রীর প্রোগ্রেস কেমন দেখছেন? কিছু শিখবে টিখবে বলে মনে হয়? কেন শিখবে না? রুমঝুম খুব ভালো মেয়ে, এখনই কার্সিভ রাইটিং বেশ ভালো পারছে। পারলেই ভালো, যা চঞ্চল, সব সময় ছটফট করছে। পূর্ণেন্দু আবার বলল, না না, রুমঝুম খুব ভালো মেয়ে। কবিতা চুপ করে গেল, বেশ খানিকক্ষণ নীরব। হঠাৎই আনমনে বলল, মেয়েটার জন্য সেভাবে তো ঠিক সময় দিতে পারি না, সারাদিন কাজের লোকের কাছে থাকে। পূর্ণেন্দু বলল, ওটা মনে হয় রুমঝুমের অভ্যেস হয়ে গেছে। তা হয়েছে, ওর জন্মের আগে থেকেই তো কাজ করছি আমি। তবু কি একটা কথা যেন বলতে গিয়েও কবিতা থেমে গেল। পূর্ণেন্দু কবিতাকে দেখছিল। কবিতার চোখ দুটো খুব বড় নয়, তবে ওই চোখে সবসময় একটা ভাষা ফুটে থাকে। ভাসানোর দিন দুর্গাবতী মার চোখে যে ভাষা থাকে, ঠিক যেন তেমনই। পূর্ণেন্দুর কেমন গা ছমছম করে, কি একটা হতে থাকে ভেতরে। কি যেন মাজা রং, ছোট্টখাট্ট চেহারা, পান পাতা মুখ, ওই মহিলার এক গোপন দ্যুতি 1,00,000 চুম্বকের মতো টানতে থাকে পূর্ণেন্দুকে। কবিতার সঙ্গে তার কথা হয় খুব কম। রুমঝুমকে যখন পড়ায় পূর্ণেন্দু, কবিতা ফেরে ক্লান্ত হয়ে। কোনো দিন বা দাঁড়িয়ে একটু কথা বলল পূর্ণেন্দুর সঙ্গে, কোনো দিন বা খেয়ালই করলো না পূর্ণেন্দুকে। না করুক, ওই যে একবার রোজ শুভ্র বিশাল শরীর মেখে পূর্ণেন্দুর সামনে দিয়ে হেঁটে অন্দরে চলে যায়, তাতে এক অদ্ভুত দুঃখী মোহে জারিত হতে থাকে পূর্ণেন্দু। কবিতার জন্য কিছু ইচ্ছে করে পূর্ণেন্দুর। পৃথিবীর সব আনন্দ জড়ো করে যদি কবিতার হাতে তুলে দিতে পারত। কবিতার জন্য কিছু করতে ইচ্ছে করে পূর্ণেন্দুর। পৃথিবীর সব আনন্দ জড়ো করে যদি কবিতার হাতে তুলে দিতে পারত। কিন্তু পারবেই বা কী করে? পূর্ণেন্দু নিজেই তো এত অক্ষম। পূর্ণেন্দু খুব নিচু গলায় বলল, আপনি কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। কবিতা একবার চোখ তুলে দেখল পূর্ণেন্দুকে, ম্লান হাসল। রুমঝুমের কথা বাদ দিন, আপনার কথা বলুন। গত মাসে কলকাতায় যে ইন্টারভিউ দিতে গেলেন, কোনো খবর এলো? না। পূর্ণেন্দু জোর করে হেসে উঠল। চাকরি বাকরি আমার কপালে নেই, ঝালুয়াতেই কিছু জোটাতে পারলাম না। একটা ব্যবসা ট্যাবসা শুরু করে দিন না, চারিদিকে কত রকম স্কিম টিম হচ্ছে। ওসবের জন্য অনেক তদবির তদারকি লাগে। লোককে তেল মেরে মেরে আমার তেলের স্টক ফিনিশ, নতুন করে আবার তেল ঢালা পোষাবে না। পূর্ণেন্দু সদৃঢ় হলো। তবে ব্যবসায় করব ঠিক করেছি, আশা করছি একটা জায়গা থেকে টাকা পেয়েও যাব। কবিতাকে বিশ্বাস করলো না কথাটা। আবেগের মতায় হঠাৎ উচ্ছল হলো পূর্ণেন্দু। টাকাটা আমি পাবই,
এবার আমাকে কেউ হারাতে পারবে না। কবিতা অবাক হয়ে থাকায়, কিসে হারাতে পারবে না? আপনি জানেন না? ও, আপনি জানবেনই বা কী করে? আপনি তো গত বছর ঝালুয়ায় আসেননি। দেওয়ালির দিন ঝালুয়ায় একটা সাইকেল রেস হয়, বড় রেস, 50 মাইলের। তিলাইদিঘিকে ঘিরে 50 পাক। অনেক জায়গা থেকে কম্পিটিটার আসে, কলকাতা থেকেও। ও, পূর্ণেন্দু কবিতার অনাগ্রহ লক্ষ্যই করল না। তুমুল উৎসাহে বলেই চলেছে, কম্পিটিশনে ঝালুয়ার মাত্র একজনই থাকে, আমি। জানেন, গতবারে আমি 5th হয়ে গেলাম। 40 পাক অবধি আমি লিড করছিলাম। তারপর প্রাইজ মানিটা খুব ভালো, 10,000। ওটা এবার আমাকে পেতেই হবে। কবিতা এদিক ওদিক তাকাচ্ছে। পূর্ণেন্দু নিজের ঘোরে ডুবে যাচ্ছিল। মানুষ চক্ষে দেখতে পাচ্ছে তার লটারির দোকানটাকে। ঝালুয়ার বাজারে জলজল করছে তার নাম, গুড লাক। দোকানে ঝাঁপ ফেলার আগে রোজ একটা করে টিকিট সরিয়ে রাখবে পূর্ণেন্দু। প্রতিটা লটারি যত্ন করে পকেটে রেখে দেবে টিকিটগুলো। তারপর একদিন ছুটতে ছুটতে কবিতার সামনে গিয়ে ফেলে দেবে একটা টিকিট। এই দেখুন, ভাগ্য ঘুরে যায়। এই দেখুন, আপনার নাম করে কেটেছিলাম। এই দেখুন, আমি আপনার ভাগ্য ঘুরিয়ে দিলাম। পূর্ণেন্দুর হঠাৎ খেয়াল হলো কবিতা অনেকটা পিছিয়ে গেছে। আবার পাশে আসার পর বলল, আপনি কখনো দেখেছেন সাইকেল রেস? কবিতা দুদিকে মাথা নাড়ল। ভাবতে পারবেন না, ঝালুয়া জুড়ে সেদিন কি এক্সাইটমেন্ট। হাজার হাজার দর্শক দিঘির পাড়ে ভিড় করে। বিশাল শামিয়ানা, মাইকে গান, নাটুদা সমরদা সমানে রিলে করে চলেছে। বলতে বলতে থামল পূর্ণেন্দু। আপনি শুনছেন না? কই, শুনছি তো। না, আপনি শুনছেন না, দেখেননি তো কোনো দিন, তাই বুঝতে পারছেন না। দারুণ রোমাঞ্চকর। 20-25টা সাইক্লিস্ট সাইকেলের উপর ঝুঁকে বনবন করে সাইকেল চালাচ্ছে, শাঁ শাঁ টান নিচ্ছে। কেউ কাউকে জায়গা দিচ্ছে না। এ ওকে কাটিয়ে বেরোচ্ছে। দুজন তো গতবার ধাক্কা খেয়ে পুকুরের জলে ছিটকে গেল। আমি নিহাত স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। হয়েছে, চুপ করুন। কবিতা আচমকা গলা উঠিয়েছে। আমার স্পিড ভালো লাগে না মাস্টারমশাই। পূর্ণেন্দু চুপসে গেল। কি বলবে হঠাৎ ভেবে পেল না। খানিকটা দিশেহারার মতো বলল, সাইকেল রেস আপনার ভালো লাগে না? আমার কোনো রেসই ভালো লাগে না। হাসপাতালের গেট এসে গেছে। পূর্ণেন্দুর হাত থেকে ব্যাগটা নিয়ে নিল কবিতা। আসি। পূর্ণেন্দু মরিয়া হয়ে বলল, আপনি আমার রেস দেখতে যাবেন না? কবিতা আলগাভাবে বলল, দেখি, এখনও তো দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবেন। ঝুমঝুমকে আনবেন, ওর ভীষণ ভালো লাগবে। রোজ ভোরবেলা উঠে প্র্যাকটিস করি। আপনারা কেউ যদি দেখতে না আসেন, বেশ, সে নয় দেখা যাবে। মায়াবী ছেলেটাকে এক ফালি হাসি উপহার দিল কবিতা। তারপর হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল শিশু গাছটার পেছনে। পূর্ণেন্দুর বুকে একটা দ্রিম দ্রিম ধ্বনি বাজছিল। কবিতা আসবে। কবিতা পূর্ণেন্দুর জয় দেখতে আসবে। মন থেকে সমস্ত দুঃখ গ্লানি মুছে যাচ্ছে পূর্ণেন্দুর। পূর্ণেন্দু নিজেকেই নিজে বলল, আমি কিন্তু সেদিন শুধু রুমঝুমের মাস্টারমশাই থাকবো না, সেদিন আমি পুরো দস্তুর পূর্ণেন্দু হয়ে যাব। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।